লেখিকা বিদিশা মণ্ডলের শুধু তোমারই জন্য। বাইরে তখন খটখটে রোদ্দুর। অটো এসে দাঁড়ালো শিয়ালদাহ বিগ বাজারের সামনে। তৃষা ভাড়া মিটিয়ে মলে প্রবেশ করলো। আজ কিছু শপিং করবে নিজের জন্য। 30% ডিসকাউন্টও চলছে, তাই এই সুবর্ণ সুযোগ সে হাতছাড়া করতে চাইছিল না কিছুতেই। লেডিস কালেকশন সেকেন্ড ফ্লোরে। অনেকক্ষণ ধরে তৃষা জামা কাপড়গুলো নাড়াচাড়া করে যাচ্ছে, তেমন কিছু পছন্দই হচ্ছে না। হঠাৎ একটা ছেলে কোথা থেকে টপকে এলো। হাতে একটা টপ নিয়ে তৃষার অনুমতি ছাড়াই ওর সামনে ধরে মাপতে মাপতে বলল, এই যে ম্যাম, একটু দাঁড়ান তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের সুপুরো হয়ে যাবে টপটা, কি বলিস সুজিত? ছেলেটি পাশে দাঁড়ানো আরেকটি ছেলের উদ্দেশ্যে কথাটি বলল। আকস্মিক আগমনে তৃষা বেশ খানিকক্ষণ স্তম্ভের মতো ওখানেই দাঁড়িয়ে রইল। তারপর ভালো করে লক্ষ্য করে দেখল একটা লম্বা মতন ছেলে, কালো রঙের শার্ট আর হোয়াইট শার্ট পরিহিত, চোখে হালকা ফ্রেমের চশমা, চাপ দাড়ি, বেশ হ্যান্ডসাম। তৃষা এরপর নিজের ঘোর কাটিয়ে বেশ ঝাঁঝিয়ে বলে উঠল, এক্সকিউজ মি, কি হচ্ছে এটা? এটা কি ধরনের বিহেভিয়ার? আগুন জ্বলছিল তৃষার মাথায় তখন। ওদিকে ছেলেটি তৃষার কথার বিন্দুমাত্র পাত্তা না দিয়ে আবার পাশের ছেলেটিকে বলল, কিরে সুজিত, বল, শুভও তো অনেকটা ওনার মতো হাইটের, এটা কিনে নি, কি বল? তৃষা এবার ছেলেটির হাতে টপটার দিকে মনোযোগ দিল। বাহ, বেশ তো দেখতে। এতক্ষণ ধরে দেখছে, এটা তো চোখে পড়েনি। এবার ছেলেটিকে কিছু বলার আগেই সে নিজেই বলে উঠল, আসলে বোনের জন্য রাখিতে গিফট কিনছি। আমি অত বুঝি না মেয়েদের ড্রেসের ব্যাপারে, তাই এই বন্ধুটাকে নিয়ে এলাম। তা সেও দেখছি অপদার্থ। আমার বোন সুপর্ণার আপনার মতোই হাইট আর বডি, তাই ভাবলাম আপনাকে মানালে আমার বোনকেও এটা মানিয়ে যাবে। আই এম এক্সট্রিমলি সরি ম্যাম ফর ইউর ডিফিকাল্টি। তৃষা এবার খানিকটা লজ্জা পেয়েই বলল, না না, এতে ডিফিকাল্টির কি আছে, কিন্তু এভাবে মেয়েদের অনুমতি ছাড়া কাজ করলে চটটরও খেয়ে যেতে পারেন, তাই একটু সাবধানে থাকবেন পরবর্তী সময়গুলো থেকে। বোকা বোকা দন্তবিকাশ ঘটিয়ে ক্যাবলার মতো বলে উঠল, আসলে আমি মেয়েদের ব্যাপারেও পুরো জিরো, নাথিং ইজ ইন মাই মাইন্ড। কিছু মনে করবেন না মিস, কি নাম আপনার? তৃষা, তৃষা বোস। আপনার? আমি আদিত্য, আদিত্য চ্যাটার্জি। ওকে বাই। বাই, নাইস টু মিট ইউ। এরপর তৃষাও সেম টপ কিনেছিল সেদিন। আদিত্য অবশ্য ততক্ষণে চলে গিয়েছিল। মনে মনে তৃষা বলেছিল, ছেলেটার পছন্দ আছে বেশ। এরপর আরও কিছু কালেকশন কিনে বাড়ি ফিরেছিল সে। তৃষা কয়েক মাস আগেই একটা আইটি সেক্টরে চাকরি পেয়েছে। তার বাড়ি মুর্শিদাবাদের একটা ছোট্ট গ্রামে। আজ থেকে ঠিক 5 বছর আগে গ্রামের মেয়েটা প্রথমবার পা দিয়েছিল ইট কাঠের শহরে। সাথে ছিল অনেক টুকরো টুকরো স্বপ্ন। শুধু সেই স্বপ্নগুলো জোড়া লাগানোর জন্য সে পাড়ি দিয়েছিল এই তিলোত্তমায়। প্রথম প্রথম শহুরে আদব কায়দার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারত না তৃষা। নিজেকে বড্ড বেমানান মনে হতো। এখানে সবকিছুই বড় যান্ত্রিক। মানুষের কাছে অন্য মানুষের সুখ দুঃখ অভিমানগুলোর কোনো দাম নেই। মাঝে মাঝে একলা নিভৃতে চোখের জল ফেলত তৃষা। কেন এমন স্বার্থপর সবাই এখানে? অনুভূতির মূল্য কেউ দেয় না। বাড়ির কথা, বাবা মায়ের কথা, নিজের ছবির মতো সুন্দর গ্রামের কথা ভেবে হু হু করে উঠত তৃষার মন। তবু দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছে। নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। নিজের ইচ্ছে ডানায় ভর করে নিজেকে প্রমাণ করতে হবে। তাই হাজারো বাধা পেরিয়ে তৃষা যখন ক্যাম্পাসিংয়ে এই চাকরি পেল, তখন সে আবারও একলা নিভৃতে কেঁদেছিল পাগলের মতো। তবে সেই কান্নার প্রতিটা ফোঁটা ছিল আনন্দের, জীবন যুদ্ধে জয়ী হবার আনন্দে। চাকরি পাবার পর এখানে সে একটা ফ্ল্যাট শেয়ার করে থাকে। নিজের স্বপ্নগুলোকে একবার ছুঁয়ে দেখার জন্য আজ সে ভিনদেশী হয়ে উঠেছে। অন্যদিকে আদিত্য জন্ম থেকে কলকাতাতেই, ছোট্ট থেকে ইট কাঠের শহরে তার বড় হয়ে ওঠা। গ্রামের স্নিগ্ধতা তাকে মুগ্ধ করে শুধু টিভির পর্দাতেই। নিজের চোখে দেখার সৌভাগ্য তার আজও হয়নি। কলেজ পাশ করার পর সেও একটা অফিসে জব করছে, কিন্তু আরও ভালো কিছুর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত। হঠাৎ জীবনে চলার ব্যস্ততায় দেখা হওয়া দুটো মানুষের আবার কি কখনো দেখা হবে, নাকি এখানেই তাদের গল্পের রীতি? সেদিন অফিসে যেতে খানিকটা লেটই হয়ে গিয়েছিল তৃষার। তাড়াহুড়ো করে অফিসে পৌঁছে নিজের ডেস্কে গিয়ে বসল সে। উল্টো দিকে তাকাতে সে চমকে উঠল। আরে, এ তো সেই মলের ছেলেটা, এখানে কি করছে?
আদিত্যর সাথে চোখাচোখি হতে সেও তৃষার কৌতূহলটা বুঝতে পারে। এগিয়ে এসে বলে, ও মাই গড, আপনি এই অফিসে জব করেন? আমি আজ থেকে জয়েন করলাম। তৃষা বলল, বাহ, আপনার সাথে আবার দেখা হবে ভাবতেই পারিনি। আপনার বোনের সেদিন টপটা পছন্দ হয়েছিল তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছিল ওর, থ্যাঙ্কস টু ইউ। আরে আমাকে থ্যাঙ্কস বলছেন কেন? পছন্দ তো আপনি করেছিলেন। তাও আপনি সেদিন অনেক হেল্প করেছিলেন। এরপর থেকে শুরু হয় ওদের পথ চলা। অচিরেই দুজন একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে। ছোট ছোট অনুভূতিগুলোর মাঝে ওদের মধ্যে আপনি সম্বোধনটা কখন যে তুমিতে পরিণত হয় সেটা ওরা নিজেরাই জানে না। ভাবনার খেরো খাতায় রং মিশিয়ে দিনে দিনে ওদের বন্ধুত্বের রং গাঢ় থেকে আরও গাঢ় হতে থাকে। আদিত্য খুব কেয়ারিং। অফিস শেষে তৃষাকে সে তার পছন্দের চকলেট আইসক্রিম সারপ্রাইজ দেওয়া থেকে শুরু করে তৃষার অফিস আসার আগে ওর ডেস্কে একগোছা রজনীগন্ধা ফুল রাখা পর্যন্ত সমস্ত কিছুতেই ওর ভালোবাসার ছোঁয়া পাওয়া যায়। আদিত্যের মনে ধীরে ধীরে প্রেমের অঙ্কুর জন্ম নেয়। সে ভালোবেসে ফেলে সেদিনের সে অচেনা মেয়েটাকে। ওর স্নিগ্ধতা দিঘির জলের মতো টলটলে শান্ত চোখে ওর হারিয়ে যায় অচিরেই। শুধু একবার ওকে স্পর্শ করে বলতে চায়, তোমার ওই মেঘের দেশে আমার অনুভূতিগুলোকে ভাসতে দেবে? তোমার ওই স্বপ্নের মোহে আমার ব্যস্ত বিকেলগুলোকে একটু জায়গা দেবে? তোমার ওই ভোরের আদরে আমায় শিশির হতে দেবে? বলবো না ভালোবাসি, তাহলে যে আমার অনুভূতিগুলো ছোট একটা শব্দে আটকা পড়ে যাবে। এই সমস্ত কথাগুলো তৃষা অচিরেই শুধুমাত্র আদিত্যের ডায়েরির পাতায় বন্দী হয়ে থাকে। শুধু একটা সঠিক সময়ের অপেক্ষা করে সে। আদিত্য তার মনের খেয়ালে তৃষাকে কল্পনা করে ভাবে, শুধু ভাবে। তৃষা একটা আবছা অবয়ব থেকে ক্রমশ স্পষ্ট হয়ে ধরা দিতে থাকে। ওর জীবনের প্রতিসরণে বিভিন্ন রূপে ধরা দিচ্ছে বারে বারে। শহরের যা কিছু যান্ত্রিক, যা কিছু স্থবির, সব কিছুকে ছাপিয়ে যায় তৃষার শান্ত স্নিগ্ধ রূপ। অবশেষে আজ আদিত্য তৃষাকে তার মনের কথা জানাবে। তৃষা বেশি আড়ম্বর পছন্দ করে না, আর সে নিজেও। তাই তৃষার পছন্দের একগোছা রজনীগন্ধা নিয়েই সে নিজস্ব অনুভূতিকে সাজিয়ে তুলে ধরবে তৃষার মনের দরজায়। মনে গভীর শঙ্কাও আছে তার, যদি আদিত্যর জন্য তৃষার মনের সেই বন্ধ দরজা না খোলে। দুরু দুরু বুকে আদিত্য দাঁড়াই তৃষার সামনে। তৃষা, আজ আমি যা কিছু বলবো হয়তো এটা শোনার পর তুমি স্তম্ভিত হবে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার মনে আঘাত দেবার জন্য কিছু বলবো না। কি হয়েছে আদি? যা বলার খুলে বলো। ছোট থেকে ইটের শহরে বড় হয়েছি, মাঝে মাঝে হাঁপিয়ে উঠেছি, কিন্তু পৃথিবীটা বড়ই কঠিন তৃষা। একটা স্নিগ্ধ কোমল আশ্রয় খুঁজেছি বারে বারে, কিন্তু পাইনি। অন্ধকারে হারিয়ে যাবার ভয় পেয়েছি, একটা হাত খুঁজেছি কিন্তু পাইনি। যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো সেদিন থেকে আমার এই রুক্ষ শুকনো জীবনটাই একমুঠো বৃষ্টির ভিজে বাতাসের স্পর্শ পেয়েছি আমি। সেই স্পর্শটা অচিরে আমার অভ্যেস হয়ে গেছে তৃষা। আমার সবচেয়ে কাছের বন্ধু তুমি, আর সেই বন্ধুকে আমি নিজের অজান্তে কখন যেন ভালোবেসে ফেলেছি। আমাদের বন্ধুত্বকে বাঁচিয়ে রাখবো চিরকাল। শুধু এই পথ চলার জন্য তোমার সঙ্গ চাই। তুমি হাতটা বাড়িয়ে দেবে না তৃষা? তৃষা কিছু ভাষা পাচ্ছিল না বলার। অতীতের পাতাগুলো আবার উল্টাতে শুরু করলো। আজ থেকে 4 বছর আগে সেদিনও কেউ নিজের অনুভূতির ডালি সাজিয়েছিল তৃষার সামনে। তৃষা নিজেকে অনেক সামলে শান্ত কণ্ঠে বলল, এটা সম্ভব নয় আদি। আমি গ্রামের খুব সাধারণ মেয়ে, আমি কোনোভাবেই তোমার যোগ্য নই। এটা কি করে ভাবলে তুমি তৃষা? তোমার থেকে যোগ্য আমার জন্য কেউ না, বুঝলে? না আদি, না। আমাদের মধ্যে এটা কখনোই সম্ভব নয়। আমায় তুমি ক্ষমা করো। তৃষা, কেন? কারণটা তো বলবে। আচ্ছা, তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু তোমার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে কারণটা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। শুনবে? শোনো তাহলে। এটা আমার জীবনের অসমাপ্ত একটা চ্যাপ্টার। আমি কখনো এই অধ্যায়টাকে আবার খোলার চেষ্টা করিনি কখনো। দুঃস্বপ্নের মতো ভুলে যাবার চেষ্টা করেছি সব সময়। গ্রাম থেকে যখন প্রথম কলেজে ভর্তি হলাম তখন আমার সাথে আলাপ হয় অভিকের। ও আমার থেকে 1 বছরের সিনিয়র ছিল। প্রথম প্রথম এমনি টুকটাক কথা হতো। আমার মতো গ্রামের মেয়ে তখন শহুরে আদব কায়দার সাথে নিজেকে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে। একটা কাছের মানুষের খুব প্রয়োজন হয়ে পড়ে আমার। ঠিক সেই সময় ঠিক তোমার মতো হাত বাড়িয়ে নিজের মনের কথা বলেছিল অভিক। আমিও ভেসে যাই আবেগে।
1 বছরের মাথায় হঠাৎ ওর ব্যবহারে পরিবর্তন আসতে শুরু করে। ও বলে আমি নাকি ওর যোগ্যই নই, শহরের অন্য মেয়েদের মতো স্মার্ট নই। আমার সাথে রিলেশনে থাকতে নাকি ওর লজ্জাবোধ হয়, তাই ও মুক্তি চায় এই সব কিছুর থেকে। আমি সেদিন খুব কেঁদেছিলাম। ও চলে গিয়েছিল আমাকে ছেড়ে, আর সেদিন থেকে আমার মনে ভালোবাসার ছবিটা ঝাপসা হতে শুরু করেছিল। আজ ছবিটা সম্পূর্ণ মুছে গেছে। তারপর নিজেকে বদলে ফেলেছি অনেকটাই। শহুরে আদব কায়দায় মানিয়ে নিতে পেরেছি নিজেকে। নিজে চাকরি করছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, আর পেছনে ফিরে তাকাতে চাই না কোনো দিনও। অবশ্য নিজের বাহ্যিক রূপটা বদলালেও ভেতরে আমি সেই গ্রামের সহজ সরল তৃষাই আছি। তাই বলছি, আমি তোমাদের মতো শহরের ছেলের যোগ্য নই, আর হতেও চাই না কখনো। আমি এখন নিজের জন্য বাঁচতে চাই, শুধুমাত্র নিজের জন্য। চলি, ভালো থেকো। শেষের কথাগুলো বলতে গিয়ে তৃষার গলাটার স্বর কেঁপে উঠেছিল। আজ আবার অনেকদিন পর আবেগে তার চোখের কোণ ভিজে উঠেছিল। তাই বেশিক্ষণ দাঁড়াতে পারেনি সে আদিত্যর সামনে। পালিয়ে এসেছিল সবকিছুর থেকে। বাড়ি ফিরে আদিত্য আজ অনেকদিন পর গিটার নিয়ে বসলো। কি জানি, হয়তো নিজের সাথে কিছু সময় কাটাতে চেয়েছিল। গানের ডায়েরিটা খুলে পেনের কালি দিয়ে হিজিবিজি কাটতে শুরু করলো। এটা একটা অদ্ভুত অনুভূতির বহিঃপ্রকাশ। আজ বহুদিন পর কিছু গানের লাইন লিখল সে। একটিবার মুখ তুলে দেখো ওই দূরের জাহাজ আধারে ঢাকে। একটি ছেলে একলা বসে সময়ের হিসেব রাখে। স্বচ্ছ কাচের দেওয়াল, হাতছানি বেখেয়াল, রং মাখা সুখ ডাকছে কেন খুব নীরবে। কি হলে কি হবে, যাচ্ছি একাই ভেবে, আমি তো একলা নই। অন্ধকারে ভয়ে সুরটা গেল কেটে নীরবে। আস্তে আস্তে তৃষার স্পষ্ট ছবিটা ঝাপসা অবয়বে পরিণত হলো। আদিত্য হাত বাড়িয়েও তৃষাকে ধরতে পারল না। তারপর একদিন অফিসে ঢোকার মুখে আদিত্য দেখল তৃষা রাস্তায় দাঁড়িয়ে কার সাথে কথা বলছে। কাছে গিয়ে ওদের আড়ালে দাঁড়িয়ে শুনতে লাগলো ওদের কথোপকথন। তৃষা বলল, অভিক, তুমি এখানে কেন এসেছো? আদিত্য কথাটা শোনা মাত্র চমকে উঠল। এই তাহলে অভিক, তৃষার প্রথম ভালোবাসা। ও ফিরে এসেছে। তার মানে তৃষা এবার নিশ্চয়ই ওর কাছে ফিরে যাবে। ভালোই হবে, তৃষা ওর মনের মানুষের সাথে সারা জীবন কাটাতে পারবে। এই সবই ভাবছিল আদিত্য। অভিকের কথায় চমক ভাঙে তার। প্লিজ তৃষা, আই রিয়েলি লাভ ইউ। আমি ভুল করেছিলাম, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। না অভিক, আমার মতো গ্রামের আনস্মার্ট মেয়ে তোমার যোগ্য নই। আর তাছাড়া সে অধ্যায়টাকে আমি অনেক পেছনে ফেলে এসেছি, সেটাকে আমি নতুন করে ওপেন করতে চাই না। তুমি আসতে পারো। তোমার দেমাক হয়েছে দেখছি খুব। 2 পয়সার চাকরি করে এত অ্যাটিটিউড। তোমার মতো মেয়ে অনেক দেখা আছে বুঝলে। নতুন কোনো মাল পটিয়েছ নিশ্চয়ই, তা এখন আমাকে মনে ধরবে কেন? অভিকের কথাগুলো শুনে আদিত্যর মাথা ধা করে জ্বলে উঠল। সে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অভিকের গালে সজোরে থাপ্পড় মারে তৃষা। তোমার মতো নোংরা মানসিকতার মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না অভিক। আমার নিজের ওপর ঘেন্না হচ্ছে যে একদিন আমিও তোমাকে ভালোবেসেছিলাম। এই চড়টা আমার অনেক আগে মারা উচিত ছিল। ফার্দার আমাকে বিরক্তি করলে আমি কিন্তু থানায় যাব। তৃষার চোখে তখন আগুন জ্বলছে। অভিক মুগ্ধ হয়ে ওকে দেখল। এ কোন তৃষাকে দেখছে সে? শান্তশিষ্ট ধীর স্থির মেয়েটা অচিরেই আজ দুর্গা রূপ ধারণ করেছে। মেয়েরা হয়তো এমনই হয়। আজ তৃষার প্রতি ওর সম্মানটা আরও কিছুটা বেড়ে গেল। তৃষার কাছে চড় খাওয়ার পর অভিক আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ওর চোখে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। কিন্তু ততক্ষণে আশেপাশে লোক জমা হয়ে গিয়েছিল, তাই সেদিনকার মতো সে নিজের রাগের বহিঃপ্রকাশ না ঘটিয়েই সেখান থেকে বিদায় নেয়। ধীরে ধীরে ভিড়টা হালকা হতে থাকে। তৃষা অফিসে ঢুকে নিজের ডেস্কে ধপ করে বসে পড়ে। আদিত্যর পেছন পেছন যায়। এসেই দেখে তৃষার মুখ রাগে দুঃখে মিলেমিশে একাকার হয়ে গেছে। হয়তো এই মুহূর্তে ওর ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু পারছে না লোক সম্মুখে। আদিত্য চাইলে ওর কাছে যেতে পারে না, ভীষণ অসহায় লাগে নিজেকে। আজ তৃষার হয়তো খুব দরকার একজন প্রকৃত বন্ধুর, কিন্তু আদিত্য কি নিজের সে পুরনো জায়গাটা ধরে রাখতে পেরেছে? প্রশ্নের দোলাচলে প্রতিনিয়ত বিদ্ধ হতে থাকে সে। সেদিন সারাদিন আদিত্য বা তৃষা কেউই কাজে মন লাগাতে পারেনি। তৃষাকে ছটফট করতে দেখেও আদিত্য কাছে এসে বলতে পারেনি, আমি আছি তো পাশে। বাড়ি ফিরে আদিত্য নিজের ঘরে একলা বসে এই সব ভেবে চলছিল। এমন সময় ওর বোন সুপর্ণা এসে ওর থমথমে মুখটা দেখে বলল, কি হয়েছে তোর দাদা? কিছু না, তুই যা এখন। নিশ্চয়ই তৃষাদির সাথে কিছু হয়েছে বল।
তোকে এসব ভাবতে হবে না, তুই এসব বুঝবি না, ছোট আছিস, ছোটর মতো থাক। কি বলতো দাদা, আমি বয়সে ছোট হলেও এটা ভালো মতোই জানি নিজের অনুভূতিগুলোকে কখনো চাপা দিতে হয় না, তাকে উড়তে দিতে হয় খোলা আকাশে, তবেই সেগুলো পূর্ণতা পায়। এটা বলে সুপর্ণা চলে যায় আদিত্যর ঘর থেকে। আদিত্য এবার একলা ঘরে অন্ধকার আবছায়ায় মিউজিক প্লেয়ারে গান চালায়। গানের প্রতিটা লাইনের সাথে নিজেকে একাত্ম করতে চায়। আমি কি তোমায় খুব বিরক্ত করছি, বলে দিতে পারো তা আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়। আমি কি তোমায় খুব বিরক্ত করছি, বলে দিতে পারো তা আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়। তুমি বলে দিতে পারো তা আমায়। চিঠি লিখবো না এই ঠিকানায়, আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। পরের দিন আদিত্য ওদের অফিসের সামনেই বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। তৃষা আসতেই ওকে ডাকে, তৃষা চলো আমার সাথে। কোথায় যাব? চলোই না, বিশ্বাস করতে পারো আমায়, তোমাকে আমার পছন্দের একটা জায়গায় নিয়ে যাব। বন্ধুর সাথে একটু ঘুরতে তো যাওয়াই যায় নাকি। তৃষা না কিছু না বলে আদিত্যর বাইকের পেছনে চেপে বসে। তারপর কলকাতার ব্যস্ত রাস্তা পেরিয়ে চলতে থাকে বাইকের ক্লান্ত চাকাগুলো। মাঝে ওদের মধ্যে কোনো কথা হয় না। হাইওয়ের ওপর দিয়ে চলতে থাকা গাড়ির শব্দ, মানুষের কোলাহল, এগুলো কান পেতে শুনতে থাকে তৃষা। আস্তে আস্তে কোলাহল কমে আসে, পরিণত হয় এক কঠিন নিস্তব্ধতায়। তৃষা তাকিয়ে দেখে যতদূর চোখ যায় শুধুই সবুজ। সামনে ছোট্ট একটা ঝিল, তাতে নানান পাখির আনাগোনা। তৃষা মুগ্ধ হয়ে আদিত্যকে জিজ্ঞাসা করে, এটা তুমি আমায় কোথায় নিয়ে এলে আদি? এটা আমার সব থেকে প্রিয় জায়গা। যখনই আমার মন খারাপ হয় তখনই কলকাতা থেকে দূরে এই নিস্তব্ধতায় আমি অক্সিজেন নিতে আসি। আমার মনের ক্ষতগুলোর ওপর এখানকার সবকিছু কিভাবে যেন মলম পরিয়ে দেয়। তাই ভাবলাম তোমাকে এখানে নিয়ে আসি, তাহলে তোমারও সব খারাপ লাগাগুলো ভালো হয়ে যাবে। আমার যে মন খারাপ, সেটা তোমাকে কে বলল? সেসব কথা ছাড়ো, এখন বলো জায়গাটা তোমার কেমন লাগলো? খুব সুন্দর আদি, ঠিক আমার গ্রামের মতো স্নিগ্ধ। কলকাতার পাশে এরম একটাও জায়গা থাকতে পারে, আমি তো ভাবতেই পারি না। তুমি এই জায়গাটার হদিশ কি করে পেলে আদি? বসো বলছি, আজ তোমায় সব বলবো। জানো তৃষা, সবার জীবনেই একটা কালো অন্ধকার অধ্যায় থাকে, যেটাকে সে সব সময় আড়াল করতে চায় সবার কাছে, কিন্তু কারোর না কারোর কাছে তাকে একদিন ধরা দিতেই হয়। আজ আমি তোমাকে আমার জীবনের সেই অধ্যায়ের কথা বলবো। তুমি জিজ্ঞাসা করলে না এই জায়গাটার হদিশ আমি কোথায় পেলাম? আমার বাবার কাছে পেয়েছি। ছোটবেলায় বাবা আমাদের দুই ভাই বোনকে নিয়ে মাঝে মাঝেই এখানে চলে আসতো। বাবা বলতো এখানে নাকি খুব শান্তি পাওয়া যায়। ছোটবেলায় সেটা অনুভব করতে পারতাম না, এখন পারি। এখন একা একাই কিছু সময় কাটিয়ে যাই এখানে। মনে জমে থাকা কষ্টগুলো ভাগ করে নিই এই চঞ্চল পাখিদের সাথে। জানো, ওরা না সব বুঝতে পারে, একটা মানুষের থেকেও হয়তো অনেকটা বেশি। তৃষা ধীর চোখে তাকিয়ে বলে, কি কষ্ট তোমার, আমাকে বলতে পারো? বলবো তৃষা, বলার জন্যই তো আজ তোমাকে এখানে নিয়ে এসেছি। আমার বাবা আমার কাছে হিরো ছিল। ছোট থেকে বাবার অফিস থেকে ফেরার অপেক্ষা করে থাকতাম সারাটা দিন। বাইরের গেটে সাইকেলের ঘন্টার আওয়াজ শুনে ছুটতে চলে যেতাম বাবার ব্যাগটা আমি নিয়ে আসবো বলে। বোনের সাথে কতবার যে ব্যাগ নিয়ে কাড়াকাড়ি হয়েছে তার ইয়ত্তা নেই। রোজ বাবা অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু নিয়ে আসতো আমাদের জন্য। আলুর চপ, জল ভরা সন্দেশ, কখনো বা জিলিপি। টকাটক মুখে পুরে দিতাম সেগুলো। বেশ ছিল সেই সব চিন্তাহীন দিনগুলো। আমার রংমহলের দিনগুলোতে হঠাৎ একটা ঝড় নেমে এলো সেদিন, যেদিন বাবা কাজ হারালো। বেসরকারি অফিস থেকে অনেক কর্মীকে সেদিন ছাঁটাই করা হয়। বাবা সেদিন থেকে আর বাড়ি ফেরেনি, নিরুদ্দেশ হয়ে যায় অজানা পথে। হয়তো ভেবেছিল হেরে যাওয়া বাবাটা তার সন্তানের সম্মুখীন হবে কোন মুখে, তার থেকে নিজের জিতে যাওয়া হিরো রূপটা বেঁচে থাকুক তার ছেলে মেয়ের মনে। তাই নিঃশব্দে বিদায় নিয়েছিল আমাদের থেকে। কিন্তু বিশ্বাস করো তৃষা, বাবারা কি কখনো হেরে যায়? বাবা আমার কাছে চিরকাল জিতেই থাকবে। অনেক খুঁজেছিলাম বাবাকে, পাইনি। যেদিন বাবা হারিয়ে গিয়েছিল সেদিন মা খুব কেঁদেছিল। তারপরও একদিনের জন্য মা কাঁদেনি। কারণটা হয়তো আমরা, আমাদের মুখ চেয়ে মা শক্ত হয়েছিল। তারপর শুরু হয় আমাদের লড়াইটা। মা খুব কষ্টে আমাদের মানুষ করেছে। তারপর আমি যখন চাকরিটা পেলাম, মাকে আর কষ্ট করতে দিইনি। জানো তৃষা, মা আজও সিঁদুর পরে। মা বিশ্বাস করে বাবা একদিন ফিরে আসবে, আর আমরাও করি।
আজ তোমাকে সব বললাম, কারণ আমি হালকা হতে চেয়েছিলাম ভীষণভাবে। বুকের বোঝাগুলো বইয়ে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তৃষা দেখলো আদিত্যর চোখের কোণ ভিজে গেছে, আবেগে গলা বুজে আসছে ওর। প্রতিটা মানুষই অসুখী এই পৃথিবীতে শুধু ভালো থাকার অভিনয় করে চলেছে। সবার মনই প্রতিনিয়ত একটা বোঝা বয়ে বেড়াচ্ছে। আবেগগুলো বুকের ভেতর পাষাণ হয়ে আছে শুধু। একটা মানুষই বিভিন্ন সময় ভাঙছে, আবার নিজেকে গড়ছে। কিছুক্ষণ চুপ থাকার পর তৃষা পরিবেশটাকে হালকা করার জন্য বলল, কি গো আদি, আমাকে যে নিয়ে এলে এখানে, তা ঘুরে দেখাবে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমারই ভুল। চলো তোমাকে আজ ঘুরে দেখাই আমার স্বপ্নের নগরী। আমাদের গ্রামটা জানো ছবির মতো সুন্দর। তোমার শহরে তো এইসব কিছুই নেই, শুধু কাঠ পাথরের ইমারতে মানুষের আবেগ চাপা দেওয়া। হাঁপিয়ে উঠি আমি মাঝে মাঝে, আমিও হাঁপিয়ে উঠি জানো। কিন্তু উপায় কি? আমার তো তোমার মতো একটা ছবির মতো সুন্দর গ্রাম নেই। কি বলো, তোমার সত্যি গ্রাম ভালো লাগে? খুব ভালো লাগে। অবশ্য শুধু টিভির পর্দাতেই দেখেছি, তবু গল্পে শুনেছি গ্রামে মেঘেদের ভেলা ভেসে বেড়ায়, পথগুলোতে নিরুদ্দেশ হতে মন চায়, মানুষগুলো আবেগে টইটুম্বুর। বড্ড ইচ্ছে করে একবার গ্রামকে ছুঁয়ে দেখতে, আকাশে মেঘেদের ঘ্রাণ নিতে, দিঘির জলের স্পর্শে মনকে শান্ত করতে, গ্রামের মানুষগুলোর সাথে আবেগ বিনিময় করতে। বাহ, তুমি কি সুন্দর কথা বলো আদি। আজ একটা গান শোনাবে? বড্ড ইচ্ছে করছে শুনতে। বেশ, আজ তোমাকে আমার নিজের লেখা কিছু গানের লাইন শোনাচ্ছি। ভিজছে চোখের কোণ, একটু কাছে শোন। অবহেলায় আমায় নীল সুতোয় বেঁধে নিস, আমি তোর উদাসীনতা হব। সুখের বাড়ি যাব, কিছু পথ একা দুপা বাড়ালেও নরম হাত ছুঁয়ে দেখে নিস। কথারা ভাসুক একলা আসুক, চাই না তো মন। আঙুল ভাজে শূন্যতা আকুক, কিছু রূপ কথারা, না বলা ব্যথারা, চোখের কথারা হৃদয়ে জড়াবো আজকে। তৃষা চোখ বন্ধ করে মুগ্ধ হয়ে শুনছিল। আদিত্যর হাতের ছোঁয়ার চোখ খুলে দেখে আদিত্যর হাতে নাম না জানা একটা ফুল। ভীষণ সুন্দর আদি, এটা আমার জন্য। সুন্দর ফুল সুন্দর মনের জন্য, জানো। বাবা মায়ের জন্য এই ফুলটাই নিয়ে যেত প্রতিবার। নাম জানতাম না, তাও ভীষণ কাছের হয়ে উঠেছে এটা। গ্রহণ করলে খুশি হব। তৃষা সলজ্জে ফুলটা গ্রহণ করে। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামে। দুজনে ভিজতে থাকে খোলা আকাশের তলায় দাঁড়িয়ে। তার সাথে ভিজতে থাকে ওদের দেহ মন। সেদিন দুজন বন্ধুর অব্যক্ত বেদনা সুখ দুঃখগুলো মিলেমিশে একাকার হয়ে যায়। সাক্ষী থাকে শুধুই বৃষ্টির ফোঁটাগুলো। পরের দিন অফিসে যাওয়ার পর তৃষা দেখে আদিত্য তখনও আসেনি। ফোন করলেও রিসিভ করছে না। বেশ চিন্তিত হয়ে পড়ে তৃষা। তারপর সারাদিন কেটে গেলেও আদিত্য কল ব্যাক করে না দেখে অফিস শেষে তৃষা আদিত্যর বাড়ি যায়। দরজা খুলে দেয় ওর বোন সুপর্ণা। সুপর্ণার কাছে তৃষা জানতে পারে আদিত্য রাত থেকে ধুম জ্বর। বাড়িতে মাও নেই, মাসির বাড়ি গেছে। তাই একা হাতে রান্নাবান্না থেকে দাদার দেখভাল করতে সে হিমশিম খাচ্ছে। আদিত্য রুমে গিয়ে দেখে সে শুয়ে আছে, মাথায় জলপট্টি দেওয়া। তৃষা তখন বলল, কি কাল ভিজে জ্বর বাঁধালে তো শেষ অবধি? সহ্য যখন হয় না ভিজলে কেন? তোমাদের শহরের ছেলেরা সব ননির পুতুল, একটুতেই জ্বর বাঁধিয়ে বসে থাকো। যাকগে, ওষুধ খেয়েছো তো নাকি? এই তো এসে এসেই শাসন করতে শুরু করলে। হ্যাঁ, তোমাদের মতো অত শক্তপোক্ত নই আমরা, তা বলে কি ভিজতে শখ হয় না? কি শখ দিয়ে তো জ্বর বাঁধালে। শোনো, এবার থেকে সাবধানে থাকবে। কোনোদিন যদি তোমাকে বৃষ্টিতে ভিজতে দেখেছি, ওরে বাবা রে, এ তো ডাইরেক্ট থ্রেট দিচ্ছে একদম। ওকে মা জননী, আপনি যা বলবেন তাই শিরোধার্য। আচ্ছা আচ্ছা, অনেক ঢং হয়েছে, এবার আসল কথায় আসি। কাল তুমি আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিলে, এবার আমিও তোমাকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? বলো বলো, কি সারপ্রাইজ? আমি তো আর ওয়েট করতে পারছি না। বলবো বলবো, সব বলবো। আগে তুমি সুস্থ হয়ে ওঠো। এরম সাসপেন্স রাখার কোনো মানে হয়? আদিত্য অভিমানে ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, কালকে ব্যাগ প্যাক করে একদম রেডি থেকো, আমি তোমাকে নিতে আসব। তৃষা আদেশের সুরে বলে উঠল, কালকের মধ্যে আমি যে সুস্থ হয়ে যাব তুমি জানলে কি করে? মেয়েদের অনেক ক্ষমতা থাকে, তুমি জানো না আদি? যাই হোক, আজকের মধ্যে ওষুধ খেয়ে একদম ফিট হয়ে যেও। কাল সকাল 10টায় আমি তোমাকে নিতে আসব। কিন্তু আমাকে কোথায় নিয়ে যাবে সেটা তো বলো তৃষা। তুমি আগে থেকে বলেছিলে যে আমি বলবো। কাল পর্যন্ত ধৈর্য রাখতে হবে আদি। এখন আমি চলি, অনেক কাজ আছে আমার।
জো আপনার আজ্ঞা মহারানী। নারী যুগ যুগ ধরে এইভাবেই অবলা পুরুষ জাতির উপর অত্যাচার করে আসছে, এর একটা বিহিত চাই। বাজে না বকে এখন শুয়ে রেস্ট নাও। কালকের মধ্যে যদি সুস্থ না হয়েছো তো যেমন অবস্থায় থাকবে ঠিক সেই অবস্থাতেই টেনে নিয়ে যাব বলে দিলাম। ইয়ে মানে ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না। বাধ্য ছেলের মতো শুয়ে পড়ল আদিত্য। তৃষা মুখে দুষ্টু মিষ্টি হাসি নিয়ে সেদিনের মতো বিদায় নিল। কথায় বলে না, মানুষের মনের জোর আর ভালোবাসার মানুষের ছোঁয়ায় নাকি অর্ধেক রোগ ভালো হয়ে যায়। আদিত্যর ক্ষেত্রে তো রোগের পুরোটাই সেরে গেল, তাও একদিনেই। তৃষার সংস্পর্শ তাকে মানসিক দিক থেকে যে সুস্থতা এনে দিয়েছিল, তার শারীরিক দিকের সমস্ত ব্যথা যন্ত্রণাকেও সহজে ভুলিয়ে দিয়েছিল। হতে পারে তৃষা আদিত্যকে শুধুই বন্ধুর জায়গা দিয়েছে, তবু আদিত্যর মনে তৃষাই মনের মানুষের জায়গাটা দখল করে রেখেছে অনেকদিন আগে থেকেই। তার সহচর্য আদিত্যর সমস্ত ক্ষত সারিয়ে তুলতেই সক্ষম। পরের দিন তৃষার আদেশ পালন করে গুড বয়ের মতো রেডি হয়ে বাড়িতেই অপেক্ষা করতে থাকে আদিত্য। টাইম মতো তৃষাও পৌঁছে যায় সেখানে। তারপর আদিত্যকে সাথে করে বেরিয়ে পড়ে স্টেশনের উদ্দেশ্যে। রাস্তায় আদিত্য আর সাহস পায়নি তৃষাকে জিজ্ঞাসা করার যে আসলেই তারা কোথায় যাচ্ছে। ট্রেনে চেপে বসার পর তৃষা আদিত্যর গোমরা মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, আমরা কোথায় যাচ্ছি বলো তো? এ কেমন দাবি? আমি কি ম্যাজিক জানি নাকি যে তুমি না বললেও আমি জেনে যাব? আমরা যাচ্ছি আমার গ্রাম দিহিডাঙ্গায়, বুঝলে বুদ্ধুরাম? আদিত্য অবাক হয়ে বলল, কি বলছো তুমি? তোমাদের গ্রামে? মানে কবে, কিভাবে, কখন ঠিক করলে এই সব? যেদিন তুমি বললে তুমিও গ্রাম ভালোবাসো কিন্তু নিজের চোখে কখনো গ্রামকে উপলব্ধি করতে পারোনি, সেদিনই ঠিক করে ফেলেছিলাম সবটা। বাড়িতে বাবা মাকে জানাতে ওরাও এক বাক্যে রাজি হয়ে যায়। তারপর ভাবলাম অফিসেই তোমাকে সারপ্রাইজটা দেবো, কিন্তু তুমি এলেই না। তাই তোমার বাড়ি গেলাম কালকে। কি এবার বলো, সারপ্রাইজটা কেমন লাগলো? কি যে বলবো, আমি নিজেই কিছু বুঝতে পারছি না তৃষা। আমাদের গ্রামে কোনো আত্মীয় ছিল না, তাই কোনোদিনই সুযোগ হয়নি গ্রাম দেখার। কিন্তু আজ আমার সেই স্বপ্ন তোমার জন্য পূরণ হবে, শুধু তোমার জন্য। আমি ভীষণ খুশি তৃষা, ভীষণ ভীষণ খুশি। আমি জানতাম তুমি খুশি হবে। তুমি দেখো, তোমার স্বপ্নে আঁকা গ্রামের চেয়েও আমার গ্রামটা অনেক বেশি সুন্দর। আমিও সেটাই চাই তৃষা। ছবির থেকেও সুন্দর কিছু দৃশ্যপটকে মনের খাতায় লিপিবদ্ধ করতে চাই আমি সারাটা জীবনের জন্য। তারপর ট্রেন ছুটল নিজস্ব গতিবেগে। হকারদের বিকিকিনি, ক্রেতাদের হাঁকডাকের মধ্য দিয়ে শেষ হলো ওদের জার্নিটা। অবশেষে ওরা পৌঁছলো ওদের কাঙ্ক্ষিত গন্তব্যে। গ্রামের মাটিতে পা দিয়ে আদিত্য বিছানো সবুজ ঘাসে ছড়িয়ে থাকা এক ফোঁটা শিশির বিন্দু তুলে নিল নিজের আঙুলের ডগায়। আজ কি যে আনন্দ হচ্ছে ওর! দিঘির জলে কিশোরের দামালপনা, মেঘেদের চঞ্চলতা, চারিদিকের সবুজ গাছের ছায়া, এই সব কিছু প্রাণ ভরে উপভোগ করতে শুরু করলো সে। আবারও অনেকটা ছোট হতে মন চাইল আদিত্যর। ছেলেবেলার দিনগুলো যদি এই প্রান্তরে কাটাতে পারত, আজ বড়ই আফসোস হয় তার, আর হিংসেও হয় তৃষার উপর। গ্রামের কাঁচা রাস্তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে ওরা দুজন পৌঁছে যায় তৃষার বাড়ি। মোটামুটি পাকা একতলা বাড়ি, বেশ অনেকটা জায়গা জুড়ে। সামনে বেশ বড় একটা উঠোন, তার ডান দিকে মাটির গোলা বাড়ি, তার সামনে তুলসী মঞ্চ। এই সবই মুগ্ধ চোখে দেখে আদিত্য। তৃষার বাবা মাও আদিত্যকে ভীষণ সুন্দরভাবে আপ্যায়নও করেন। সত্যি এমন ভালো বাবা মায়ের সন্তান ভালো না হয়ে পারে কখনো? বেলা প্রায় পড়ে এসেছিল তখন। আদিত্য খাওয়া দাওয়া করে একটু গড়িয়ে নিচ্ছিল। হঠাৎ তৃষা আর বাবা প্রণীত বাবুর কথা শুনে ঘর থেকে বেরিয়ে আসে। বাবা, মিষ্টি কাকু কেমন আছে? ওই একই রকম রে মা। এসে থেকে তো মিষ্টি কাকুর ঘরে যাওয়াই হয়নি। আমি তো এখনই ওকে খাওয়াতে যাব ওর ঘরে, চল আমার সাথে। আদিত্য আর কৌতূহল চাপা রাখতে না পেরে জিজ্ঞেস করলো, তৃষা, মিষ্টি কাকু কে? দেখবে, এসো তবে আমাদের সাথে। অবশেষে তিনজন ওদের বাড়ির সব থেকে শেষের ঘরে প্রবেশ করলো। আদিত্য লক্ষ্য করলো ঘরটা মাঝারি সাইজের হবে, খুব বেশি আসবাবপত্র নেই। একটা চৌকি, পাশের টুলটায় অসংখ্য ওষুধপত্র আর একটা গ্লাসে জল ঢালা। পুরো ঘরটা নিরীক্ষণ করতে করতে আদিত্যর চোখ আটকে গেল চৌকির ঠিক উল্টো দিকের চেয়ারে বসা লোকটির উপরে। লোকটি জানালার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। পুরো মুখে পাকা খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো কাঁচা পাকা চুল। মুখটা কাছ থেকে দেখতেই চমকে খানিকটা পিছিয়ে গেল আদিত্য। মুখ থেকে আর্তনাদের মতো ছিটকে বেরিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, বাবা! ঘরের বাকি দুটো মানুষও চমকে উঠল আদিত্যর কথায়। তৃষার বাবা প্রণীত বাবুর কথায়। আজ থেকে প্রায় 12 বছর আগে আমি একটা কাজে বেলডাঙ্গা যাচ্ছিলাম। স্টেশনে ট্রেনের জন্য
অপেক্ষা করছি, হঠাৎ একটা হালকা জটলা দেখে সেখানে এগিয়ে গেলাম। ভিড় সরিয়ে দেখি একজন ভদ্রলোক চুপচাপ সেখানে বসে আছেন। আশেপাশের লোক জানালো লোকটা আজ 3 দিন ধরে এখানেই বসে আছে, কারোর কোনো কথার উত্তরও দেয় না, কেউ কিছু দিলেও খায় না, মনে হয় মানসিকভাবে অসুস্থ। আজ স্টেশনের পাশের বস্তির ছেলেরা পাগল ভেবে ওকে ঢিলও ছুঁড়ছিল। ভালো করে লক্ষ্য করে দেখলাম ওনার মাথায় আঘাতও লেগেছে, রক্ত ঝরছে সেখান থেকে। আমি তখনই ঠিক করলাম ওনার চিকিৎসার ব্যবস্থা করব, তারপর উনি সুস্থ হলে লোকাল থানার সাহায্য নিয়ে ওনাকে নিজের বাড়িতে পৌঁছে দেব। সেই মতো থানাতেও গিয়েছিলাম, কিন্তু উনি নিজের মুখে কোনো ঠিকানা না বলতে পারায় পুলিশ কিছুই কিনারা করতে পারলো না। ওদিকে ডাক্তার বলল কোনো বড় রকম আঘাত পেয়ে উনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। একলা এরকম অসুস্থ মানুষকে রাস্তায় একা ছেড়ে দিতে মন চায়নি আমার, তাই পুলিশের অনুমতি নিয়ে আমি ওনাকে নিজের বাড়িতে এনে রাখি। আর সেদিন থেকে তোমার বাবা আমার বাড়িতে আছেন তৃষার মিষ্টি কাকু হয়ে। আজ অবধি তিনি একটা কথাও বলেননি আমাদের সাথে। মাঝে মাঝে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলেন। একটা অপরাধবোধ কাজ করে সেই দৃষ্টিতে। ডাক্তার বলেছে আবার বড় রকম কিছু দেখে উনি একমাত্র এই মেন্টাল ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবেন। সবটা শোনার পর আদিত্যর বাবাকে বুকে জড়িয়ে কাঁদতে থাকে। বাবা, তুমি আমাদের কাছে সেই হিরো বাবাই আছো, আর চিরকাল তাই থাকবে। তুমি কোনো অপরাধ করনি বাবা, কথা বলো আমার সাথে। দেখো আমি তোমার আদি। এই প্রথমবার আদিত্যর বাবা মুখ তুলে চাইলেন কারোর দিকে। এই প্রথমবার কারোর ডাকে সাড়া দিলেন তিনি। একেই হয়তো রক্তের টান বলে। নিজের হাত দুটো তুলে আদিত্যর মুখ দুটো সস্নেহে বুলিয়ে দিয়ে জলভরা নয়নে তাকিয়ে রইলেন আদির দিকে, কিন্তু কোনো কথা বললেন না। আদি বুঝতে পারলো তারা বাবার অনুভূতি ফিরে আসছে ধীরে ধীরে। পরে ডাক্তার এসে বললেন এটা খুব পজিটিভ দিক যে উনি এইভাবে রেসপন্স করলেন আজ। চাকরি চলে যাওয়ার জন্য উনি যে মেন্টাল ট্রমায় চলে গিয়েছেন, সেখান থেকে বেরিয়ে আসা একটা লং টাইমিং প্রসেস। এটা কোনো ম্যাজিক না, সে সিনেমার মতো এক ঝটকায় মানুষ স্বাভাবিক হয়ে যাবে। আশা করছি উনি প্রপার ওষুধ আর কেয়ারে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আজ এত বছর পর নিজের ছেলের সংস্পর্শ একটা ক্যাটালিস্টের মতো কাজ করেছে ওনার জন্য। এবার বাকিটা ওনার পরিবারের সাহচর্য পেলেই হয়তো খুব তাড়াতাড়ি উনি আরও বেটার রেসপন্স করবেন। ডাক্তারের গলায় আশার বাণী শুনে কিছু শান্তি পেল আদিত্য। ও নিশ্চয়ই ওর বাবাকে পুরোপুরি সুস্থ করে তুলবে। নিয়তির কি খেলা, সেদিনের মলের সে অচেনা মেয়ের হাত ধরে সে আজ নিজের বাবাকে ফিরে পেল। যে বাবার হাতের ছোঁয়া পাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল, সেই ছোঁয়া ও অবশেষে পেয়েছে তৃষার হাত ধরে। তৃষা সত্যি ওর জন্য খুব লাকি। এরপর কিছুদিন আদিত্য তৃষাদের বাড়িতেই থাকে, আর নিজের বাবার দেখাশোনাও করে তার সাথে। কথা মতো তৃষা আদিত্যকে নিজের গ্রাম পরিদর্শনে নিয়ে যায়। গ্রামের প্রতিটি কোণ পায়ে হেঁটে দেখে সে। মাঝে একবার ভ্যানেও চড়ে আদিত্য। ওর তো খুব ভালো লেগেছে। গ্রামে বাড়িঘর, নদী নালা সব প্রত্যক্ষ করে নিজের চোখে। আজও ভীষণ খুশি। নিজের সমস্ত কষ্টের ভার যেন আস্তে আস্তে কমে আসছে। এবার নিজেকে বেশ হালকা লাগছে আদিত্যর। তৃষাকে সে বলল, তুমি আমার জীবনে ভগবানের আশীর্বাদ হয়ে এসেছো জানো তৃষা। হা হা, তাই নাকি? তার মানে আমি গড গিফটেড? আমার জন্য তো তুমি তাই। আমি ও সব কিছুই নই, বুঝলে। আমি তোমার খুব খুব ভালো বন্ধু, বুঝলে বুদ্ধুরাম। আদিত্য এতেই খুশি। জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। নিজের একতরফা ভালোবাসার কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। তবু সে তৃষার কোমল পবিত্র হৃদয়ের সহচর্য পেয়েই ভালো থাকার চেষ্টা করতে লাগলো। সব গল্পের শেষ হয়তো ভালোবাসা হয় না, নিছক সহজ সরল বন্ধুত্বও থাকে। তারপর ঘুরতে ঘুরতে তৃষা আদিত্যকে নিয়ে গেল একটা বাড়িতে। পুরো মাটির বাড়ি, খড়ের ছাউনি দেওয়া, দারিদ্রতার ছাপ স্পষ্ট। তৃষা বাড়িটাকে ঢুকে ঢুকেই হাঁক দিল, রহিম চাচা, ও রহিম চাচা। ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো একজন মধ্য 50-এর মানুষ। তৃষাকে দেখে উৎফুল্লে বলে উঠলেন, মা তুই এসেছিস? এতদিন পর এই বুড়ো বাপের কথা মনে পড়লো তো? তৃষা অভিমানী সুরে বলল, তুমিও তো কতদিন আমাদের বাড়ি যাও না, আমার খবরও নাও না। বাবা বলল আমি না হয় কলকাতা থেকে আসার জন্য ছুটি পাই না, কিন্তু তুমি তো আমার খবর নিতে আমাদের বাড়ি যেতে পারো। চাপা গলায় চাচা বলল, জানিসই তো মা, গ্রামের অবস্থা ভালো নয়। কিছু মানুষ আবার হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাইছে, তাই আমি তোদের পাড়ায় খুব একটা যাই না। কখন কি থেকে কি হয়ে যায় সেই ভয়ে। তাই বলে কি আমার এই মেয়েটার কথা আমার মনে পড়ে না রে?
কিছুক্ষণ কথা বলার পর তৃষার আদিত্য বেরিয়ে এলো সেখান থেকে। আদিত্যর কৌতূহলটা বুঝতে পেরেও নিজেই বলল, ভাবছো তো এনাকে আমি বাবা বলে ডাকছি কেন? তাও উনি একজন মুসলমান যেখানে। জানো, ছোটবেলায় একবার আমি পড়ে গিয়ে মাথা ফাটিয়েছিলাম, প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে যায়। হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার বলে ইমিডিয়েট রক্ত দিতে হবে। আমার রেয়ার রক্তের গ্রুপ কোথাও পাওয়া যাচ্ছিল না, গোটা গ্রামে ছড়িয়ে পড়ে সে কথা। তখন রহিম চাচা এগিয়ে আসে রক্ত দিতে, আর আমার সাথে ম্যাচও হয়ে যায় রক্তের গ্রুপ। এটাও বোধহয় উপরওয়ালারই কোনো একটা খেলা ছিল। আমাদের গ্রামে বরাবরই হিন্দু মুসলিমের একটা দ্বন্দ্ব আছে। এইরকম একটা পরিস্থিতিতে রহিম চাচার কয়েক লিটার রক্ত আমাদের দুই ধর্মের মধ্যে মৈত্রী স্থাপন করে। কিন্তু কয়েক বছর পর আবার কিছু সুবিধাবাদী লোকের তাগাদাতে ভেদাভেদটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। অবশ্য আজও সেটা আছে। কিছু বছর আগে গ্রামের প্রধান আর কিছুজন মিলে রহিম চাচা সহ কিছু মুসলিম পরিবারকে গ্রাম থেকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয়। তখন আমি আর চুপ থাকতে পারিনি, রুখে দাঁড়াই ওদের সামনে। আইনের ভয় দেখিয়ে যুক্তি দিয়ে প্রতিবাদ করি। ওদের আগ্রাসন আমার সামনে মাথা নত করতে বাধ্য হয়। রক্তের দাম কোনোভাবেই শোধ করা যায় না, তবু আমি নিজের আরেক জন্মদাতার ঋণ কিছুটা হলেও শোধ করতে পেরেছিলাম সেদিন। রহিম চাচা আমার মাথায় সস্নেহে হাত বুলিয়ে বলেছিল, তোর এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না মা। আমি বললাম, মেয়েরা কখনো বাবার উপর ঋণ করতে পারে না। তুমি আমাকে নিজের মেয়ের জায়গা দাও, তাতেই সব কিছু পরিশোধ হয়ে যাবে। আর সেদিন থেকে রহিম চাচা আমার আরেক বাবা। আদিত্য বিস্ময়ে শুনছিল সবটা। তৃষার না জানি আর কত রূপ দেখবে সে। আজ আরও কয়েক ধাপ সম্মান বেড়ে গেল ওর জন্য। মেয়েটা এতটা পবিত্র যে ওর কাছে হিন্দু মুসলিমের বেড়া জালটাও তুচ্ছ। কত সহজেও মানুষকে আপন করে নিতে পারে। সত্যি তৃষার মতো নারীর স্পর্শে পাথরও মনে হয় সোনা হতে পারে। জীবনেও সঠিক মানুষকেই ভালোবেসেছে। সেদিন বাড়ি ফিরতেই তৃষা আদিত্য দুজনেই দেখল ওদের বাড়ির উঠোনে অনেক লোকের জটলা। প্রনীত বাবুর সাথে তাদের কি নিয়ে যেন কথা কাটাকাটি হচ্ছে। কাছে যেতে স্পষ্ট শুনতে পেল লোকজনের ভেসে আসা কিছু উক্তি। এই গ্রামে আমরা এইসব অনাচার কিছুতেই সহ্য করব না প্রণীতদা। ছিছি, মেয়েকে কি শিক্ষা দিয়েছেন? শেষে কিনা নিজের আশিককে বাড়ি নিয়ে এসে তুলল। আগেই বলেছিলাম মেয়েকে শহরে পাঠিও না, শুনলে না তো? গোল্লা গেল তো মেয়ে। ওই মেয়ে আর ছেলেকে এখনই বিদায় করো এখান থেকে। এই সব বেহায়াপনা নোংরামো বন্ধ না করলে আমরা আগুন জ্বালিয়ে দেব কিন্তু। তৃষা তাকিয়ে দেখল এই লোকগুলো গ্রামের সেই সুবিধাবাদীদের একটা বড় অংশ, যারা প্রথম থেকে মেয়েদের বেশি পড়াশোনার কঠোর বিরোধী। হিন্দু মুসলিম দাঙ্গার প্রধান উদ্যোক্তা। চারিদিকে ভেসে আসা কটূক্তি সামলাতে গিয়ে প্রণীতবাবুকে বড়ই অসহায় লাগছিল আজ। নিজেকে বড় অপরাধী লাগলো আদিত্যর। সে ঠিক করলো সবার কাছে ক্ষমা চেয়ে সে বিদায় নেবে এখান থেকে। হঠাৎ তৃষা অন্য কিছু লক্ষ্য করলো। ভিড়ের মধ্যে তৃষা দেখল অভিক দাঁড়িয়ে বিশ্রী হাসি দিচ্ছে। তার মানে ওই এই লোকগুলোকে এইসব কথা লাগিয়েছে ওদের নামে। মিথ্যে কুৎসিত ভাষার মাধ্যমে ক্ষতবিক্ষত করার চেষ্টা করেছে তাকে। সেদিনের সেই চড়ের প্রতিশোধ নিতে অনেকদিন ধরেই প্ল্যানটা করেছে সে। তাই তো তারপর থেকে প্রতিটা দিন তৃষাকে ফলো করেছে আড়াল থেকে। তৃষা আর আদিত্যর সাথে অভিকও সেদিন একই ট্রেনে আসে ওদের সাথে। তারপর থেকে গ্রামের মানুষের মনে বিষ ঢালতে থাকে ওদের নামে। যাদের তৃষার প্রতি আগে থেকে বিদ্বেষ ছিল, তাদের কাছে অভিকের দেওয়া এই বিষ আগুনে ঘি ঢালার কাজ করে। এই কয়েকদিনের প্রচেষ্টায় সফলও হয়ে যায় অভিক। তার সম্মিলিত ফল এই বিক্ষোভ। আদিত্য তৃষাকে বলে, আমি ওদের সাথে কথা বলছি, আমি আর তুমি শুধুই বন্ধু, সেটা ওদের জানাতেই হবে, ওদের ভুল ভাঙাতেই হবে। অভিকের এই ষড়যন্ত্রকে আমি কখনোই সফল হতে দেব না। আদিত্যকে অবাক করে তৃষা ওকে থামিয়ে দিয়ে নিজেই বলে ওঠে, এই যে আপনারা শুনুন, আপনাদের অনেক ধন্যবাদ আমার শুভাকাঙ্ক্ষী হবার জন্য। হ্যাঁ, আমি একটা মেয়ে হয়ে চাকরি করছি, যেটা আপনাদের মুখে একটা চাবুক মারার সমান। হ্যাঁ, আমি শহরে পড়াশোনা করতে গিয়েছি, যেটা আপনাদের ছেলেরাও পারেনি। আর আরেকটা কথা আপনাদের আমি জানিয়ে রাখি, আদি আমার হবু স্বামী। আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করছি। সেই অধিকারে ও আমাদের বাড়িতে আসতেই পারে। আর যদিও আদি শুধুমাত্র আমার বন্ধু হতো, তাহলেও তো ওর আমার বাড়িতে আসার অধিকার আছে। তাতে নিশ্চয়ই আপনাদের কোনো অসুবিধা থাকার কথা নয়। আপনাদের নোংরা মানসিকতা আপনারা নিজেদের কাছেই রাখুন, অযথা অন্যের জীবনে ফলাতে আসবেন না। আর যে আমার নামে এইসব মিথ্যে কুৎসা রটিয়েছে তাকে এবং আপনাদের সকলকে একটা কথা বলে রাখি, আমি
আপনাদের সকলের নামে আমাকে আর আমার ফ্যামিলিকে হ্যারাস করার জন্য থানায় ডায়েরি করব আমি। এবার বাকিরা নিজেরা বুঝে নিয়ে কি করবেন ঠিক করে নিন। একটানা বলে থামল তৃষা। ওর দীপ্ত কণ্ঠের ওপর আর কেউ কিছু বলার সাহস পেল না। অভিক ততক্ষণে পালিয়ে গেছে অবস্থা বেগতিক দেখে। ভিড়টা আস্তে আস্তে কমে গেল। সবাই চলে গেলে আদিত্য তৃষার কাছে এসে বলল, কি দরকার ছিল মিথ্যেটা বলার? আমি আর তুমি যে শুধুই বন্ধু সেটা বললেই তো সমস্যা মিটে যেত। এবার তোমার আর আমার যখন বিয়ে হবে না তখনই সবাই সব সত্যিটা বুঝে যাবে। তুমি অভিককে আবার একটা ষড়যন্ত্র করার সুযোগ করে দিলে তৃষা। তুমি তো জানো আমি কখনো মিথ্যে বলি না, যা বলেছি সব সত্যি বলেছি। তুমি বুঝতে পারো মানে কি বললে তুমি? মানে কি সত্যি তোমার আর আমার বিয়ে হবে? সেই সত্যি হাদুরাম। তুমি সেই প্রথম দিনের মতোই রয়ে গেলে, মেয়েদের ব্যাপারে বিগ জিরো। আদিত্য বলল, কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আজ নিজের পরিবারের সম্মান বাঁচাতে বাধ্য হয়ে তুমি মিথ্যে বলছো সেটা ভালোই বুঝতে পারছি। তোমাকে খালি খালি মিথ্যের ভার বহন করতে হবে না তৃষা। আমি জানি তুমি আমাকে শুধুমাত্র একজন বন্ধুই মানো। আমি কালই বাবাকে নিয়ে এখান থেকে চলে যাব। দুদিন পরে সবাই এই ঘটনা ভুলে যাবে। তখন তুমি নিজের মনের মতো কাউকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিও। তোমার মতো মেয়ের যোগ্য আমি নই তৃষা। চলি, ভালো থেকো। তৃষার আগে অভিমানে আর একটা কথাও বলেনি আদিত্যকে। কি বা বলবে? যে মানুষটা ওর চোখের ভাষা বুঝতে পারে না, তাকে মুখের ভাষায় কিছু বলা শুধুই ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। জীবন্ত শব্দগুলো আজ অচিরেই বোবা হয়ে যায়। মান অভিমানের পালা চলে সম্পর্ক জুড়ে। পরের দিন আদিত্য ফিরে আসে কলকাতায় ওর বাবাকে সাথে নিয়ে। অফিসের ছুটি শেষ হতে তখনও কিছুদিন বাকি ছিল, তাই তৃষা কদিন পরেই ফিরবে বলে মনস্থির করে। তৃষার কথায়, আদিত্য তোমাকে প্রথম দেখেছিলাম শপিং মলে। সেদিনের সেই অচেনা ছেলেটা অচিরেই যে আমার এতটা কাছের হয়ে যাবে আমি ভাবতেই পারিনি কোনোদিনও। সেদিনের সেই ছোট্ট আলাপন কোথাও যেন মনে দাগ কেটে গিয়েছিল। তারপর আবার অফিসে তোমাকে দেখে যতটা না অবাক হয়েছিলাম, তার থেকে অনেক বেশি খুশি হয়েছিলাম। তারপর ধীরে ধীরে মজবুত হয় আমাদের বন্ধুত্ব। আমার মনের বাগানে আবার কেউ এসে ধরা দেয়, তখন ভয় পেয়ে যাই আমি। আবার যদি ভালোবেসে কষ্ট পাই, আবার যদি সব হারিয়ে ফেলি। তাই নিজের মনকে সব সময় বুঝিয়ে এসেছি, না আমি আর ভালোবাসতে পারি না। নিছক বন্ধুত্বের সম্পর্কে বাঁধতে চেয়েছি তোমাকে। তারপর তুমি যখন নিজের অনুভূতির কথা বললে আমায়, আমিও আবেগে ভেসে যাচ্ছিলাম। ইচ্ছে করছিল ছুটে এসে তোমায় জড়িয়ে ধরে বলি, আমার মনেও তোমার প্রেমের ছোঁয়া লেগেছে অনেকবার। তোমার ভালোবাসার জোয়ারে ডুব দিতে আমারও খুব মন চাইছে। কিন্তু অতীতের তিক্ত অধ্যায়টা আবার আমার চোখের সামনে ভেসে আসে। আমি ভেবেছিলাম তোমারও ভালোবাসার রঙও দুদিন পর ফিকে হয়ে আসবে, তখন ছুঁড়ে ফেলে দেবে আমায়। আর একবার ভেঙে চূর্ণ বিচূর্ণ হবার পর আবার নিজেকে জোড়া লাগানোর সাহস বা ইচ্ছে কোনোটাই ছিল না আমার। তাই সেদিন প্রত্যাখ্যান করি তোমায়। কিন্তু তুমি আমাকে অবাক করে এরপরেও আমার পাশে থেকেছো সব সময়। নিজের জীবনের অন্ধকার অধ্যায়কে উন্মুক্ত করেছো আমার সম্মুখে। আমার মন খারাপ, রাগ, অভিমানের অঙ্কগুলো সমাধান করেছো নিপুণ হাতে। কোনো রকম আশা প্রত্যাশা না রেখেই শুধু সহজ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো আমার দিকে। তোমার গ্রাম ভালো লাগার কথা শুনে আমি আরও বেশি করে ভালোবাসি তোমায়। অভিক যেখানে শহুরে আদব কায়দা, স্ট্যাটাস এই সবেই মত্ত থাকতো সব সময়, সেখানে তুমি গ্রামের স্নিগ্ধতা, সরল মানুষজনদের ভালোবাসতে। সবচেয়ে অবাক লেগেছিল তুমি আমাকে কখনো পাল্টাতে বলতে না। তুমি আমার ভেতরে সে গ্রাম্য মেয়েটাকে ভালোবেসেছিলে। এরপর আমি ঠিক করি তোমায় আমার গ্রামে নিয়ে যাব, সময় বুঝে তোমাকে নিজের মনের কথা জানাবো। সেদিন অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ চলে আসে, তাই সবার সামনেই আমি আমার ভালোবাসার কথা তোমাকে স্বীকার করেছিলাম। কিন্তু এখন আমার অনুভূতিগুলো তোমার কাছে মিথ্যে হয়ে গেল। তুমি আমার বুকের ভেতরে ওঠা ঝড়ের হদিশ কখনো পাবে না, কখনো না। ভালো থেকো, আর আমিও ভালো থাকবো নিজের অভিমানগুলো নিয়ে। ডায়েরির খাতায় লেখা বন্ধ করে তৃষা ওর ফোনে গান চালায়। তুমি যে আমায় খুব বিরক্ত করছো, বলেছি কি আমি তা তোমায়? হয়তো প্রয়োজন ভীষণভাবে, আমি ভুলতেই পারছি না তাই। তুমি চিনলে না এখনো আমায়, আজও চিঠি ভেজে চোখের নোনায়। আমারও তো বুক জুড়ে বারুদের কণা, শুধু অভিমান থাকবে কোথায়? অভিমান থাকবে কোথায়? কিছুদিন পর তৃষা আর আদিত্য যথারীতি অফিসে জয়েন করলো। আদিত্য এখন তৃষার সাথে সেভাবে কথা বলছে না। তৃষা অভিমানে বিশেষ কিছুই বলতে চাইছে না। বুক ফাটে তবু মুখ ফাটে না। ওদিকে আদিত্য বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিছুদিন। এখন ডাক্তার দেখানোর পর তিনি অনেকটাই সুস্থ। পরিবারের সবাইকে চিনতে পেরেছিলেন এবং অল্প অল্প কথাও বলছেন।
অফিস থেকে বাড়ি ফিরে রোজ ডায়েরির পাতায় মন খারাপ কুড়াই আদিত্য। একদিন ভোরের নরম আবছা আলোয় আদিত্য একটা স্বপ্ন দেখে। নরম আদুরে আলোটায় ধীরে ধীরে দেখতে পায় তৃষার মুখ। তৃষা আজ একটা লাল শাড়ি পরিহিত। আদিত্য নিজের হাতে সাজাচ্ছে প্রেয়সীকে নিজের মতো করে। কি অপূর্ব লাগছে তৃষাকে, চোখ ফেরানো যায় না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল আদিত্যর। নিজের সেই সমস্ত চিত্রপটও লিপিবদ্ধ করলো নিজের ডায়েরির পাতায়। আবার গানের শব্দ বুনে চলে তৃষার জন্য। আঙুল ভাজে, শব্দ খোঁজে, একটু ছুটি, যাকনা চলে স্বপ্ন ভুলে খুনসুটি। লাল কন্যা দিচ্ছে ডাক, ভুলে যাওয়া পথের বাঁক, আমি মুহূর্ত যাই ভুলে, নদীর এই কূলে নস্যাৎ জীবনের অন্ধকার। এরই মধ্যে তৃষা একদিন আদিত্যকে জানায়, আদিত্য, তোমাকে একটা কথা জানানোর ছিল। সামনের উইকে আমার আর অভিকের বিয়ে। আদিত্য প্রচণ্ড রিয়াক্ট করে তৃষার কথা শুনে। আর ইউ ম্যাড? দুনিয়ায় কি আর কোনো ছেলে ছিল না? শেষে অভিকের মতো স্কাউন্ড্রেলের সাথে? ছি তৃষা, ছি। ঠিক করে কথা বলো আদি, ও যা করেছে আমাকে ভালোবেসে করেছে, আর নিজের সব ভুলের জন্য ও ক্ষমাও চেয়ে নিয়েছে। তাছাড়া আমাকে লাইফে এগিয়ে যেতে হবে একটা সময়, আর এটাই রাইট টাইম, সো আমি ডিসিশন নিয়ে নিয়েছি। ডিসিশন যখন নিয়েই নিয়েছো তখন আমাকে জানানোর কি প্রয়োজন ছিল তৃষা? তোমার লাইফ তুমি যা ভালো বোঝো করো। আমি তোমাকে ইনভাইট করতে এসেছি, কাল আমাদের এনগেজমেন্ট। টাইম আর প্লেস আমি তোমাকে ফোনে জানিয়ে দেব। ওকে বাই। তৃষা গটগট করে হেঁটে চলে যেতে আদিত্য নিজের হাত মুষ্টিবদ্ধ করে সজোরে ধাক্কা দিল নিজের ডেস্কে। হেরে গেল সে। নিজের ভালোবাসার মানুষটাকে চিরকালের মতো হারিয়ে ফেলল সে। তবে কাল সে যাবে, অবশ্যই যাবে। নিজেকে কঠিন শক্ত রাখবে তৃষার সামনে। ওর বুকের ভেতরে ওঠা ঝড়ের হদিশ কখনো পাবে না তৃষা। পরের দিন সকালে তৃষা আদিত্যকে ফোন করে বলল, হ্যালো আদি, তুমি তোমার সেই পছন্দের জায়গায় চলে আসো। আসলে এত সুন্দর একটা জায়গাকেই আমরা বেছে নিলাম আমাদের এনগেজমেন্টের জন্য। এখানে ছোট করে একটা ভেন্যু করা হয়েছে। তুমি তাড়াতাড়ি এসো, তুমি না এলে আমরা এনগেজমেন্ট করব না। আদিত্যর উত্তরের অপেক্ষা না করে তৃষা ফোনটা কেটে দিল। আদিত্য দৃঢ় প্রতিজ্ঞ হলো, সে নিজেকে শক্ত করবেই, সে কিছুতেই দুর্বল হবে না। ভগবান না জানি আর কত সহ্যের পরীক্ষা নেবে ওর, তবু হার মানবে না কিছুতেই। বাইকে করে সেই জায়গায় পৌঁছে দেখলো একটা ছোট সুন্দর ভেন্যু তৈরি করা হয়েছে। সেদিন ওরা যেখানে বসেছিল সেখানে তৃষা দাঁড়িয়ে। আদিত্য দেখলো তৃষা একটা লাল শাড়ি পরে আছে। ও আজ ঠিক ওর স্বপ্নের মতো সেজেছে। যে অনুভূতি দিয়েও তৃষাকে সাজাতে চেয়েছিল ঠিক সেইভাবে তৃষা ওর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর জন্য নয়, অন্য কারোর জন্য। আদিত্যকে দেখে তৃষা বলল, তুমি চলে এসেছো আদি, তোমার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম আমি। অভিজ্ঞই তৃষা, ওই মরকটা তো এখন জেলে বসে চাক্কি পিষছে, দেখো গিয়ে। মানে 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 হলো কি গিয়ে? সেদিনের ঘটনার পর আমি অভিকের নামে থানায় ডায়েরি করি, তারপর পুলিশ ওকে অ্যারেস্ট করে। তাহলে এইসব কি? মিথ্যে এনগেজমেন্ট, এইসবের মানে কি? মিথ্যে কেন হতে যাবে? আজ আমার এনগেজমেন্ট হবে তো। কার সাথে? হনুমান, হতভাগা। এর পরেও জিজ্ঞেস করছিস যে কার সাথে? ওরে তোর সাথে রে, শিম্পাঞ্জির বাচ্চা। ছি ছি, কাকুকে কিছু বলা যাবে না। জিভ কেটে তৃষা আবার বলে ওঠে, অকর্মের ঢেকি একটা, সব কিছু আমাকেই করতে হবে। আর উনি দেবদাসের মতো বাড়িতে বসে ডায়েরিতে বিরহের গান লিখবেন। তো তুমি এইসব জানলে কি করে? ভাগ্যিস তোমার বোন তোর মতো মাথা মোটা নয়। সুপর্ণার তোমার বিরহে কাতর চাঁদ বদনখানা দেখে আমাকে ফোন করে সব জানায়। তোমার ডায়েরিতে তুমি আমাকে নিজের কল্পনা সাজাতে চেয়েছিলে, সে সব কিছুও বলে। তারপরই আমি এই মিথ্যে নাটকটা করলাম। উফ বাবা, এই ক্যাবলা চলনের সাথে প্রেম করতে গিয়ে আমাকে কত কিছুই না করতে হলো। হে হে, কি আর করা যাবে বলো? আমি জন্ম থেকেই এরকম ক্যাবলা, মেয়েদের ব্যাপারে বিগ জিরো। তবে জায়গাটায় এনগেজমেন্ট করার প্ল্যানটা কিন্তু হেভি। প্ল্যানটা তো তোমার মতো গোবর গণেশের মাথা থেকে কোনোদিন বেরোতো না। নাও এবার বকবক না করে রিংটা পরিয়ে দাও। কিন্তু আমাদের এই এনগেজমেন্টের সাক্ষী কারা হবে? সাধে বলি, গোবর গণেশ একটা। কেন? ওই ঝিলের পাখিগুলো আছে কি করতে? নিজেই তো বলেছিলে যে ওরা নাকি সব বুঝতে পারে, মানুষের থেকেও কিছুটা বেশি। আমার বউয়ের মাথায় কত বুদ্ধি। তবে তুমি কার সাথে বিয়েটা করবে?
হনুমান, হতভাগা, শিম্পাঞ্জি, মাথামোটা, ক্যাবলাচরণ নাকি গোবর গণেশের সাথে? আমি পুরো তুমিটাকেই বিয়ে করব, বুঝলে কিরকর? ওই দেখো আবার দেরি করে, পাখিগুলো আর অপেক্ষা করতে পারছে না তো, কেমন ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে দেখতে পাচ্ছ না? আবার একটা নতুন নাম। আজকে একে অপরের হাতের শিরায় বাঁধা পড়ে গেল দুজনে, নাইবা হলো কোনো মানুষ তার সাক্ষী, তবু অচেনা মেঘের বৃষ্টির ফোঁটাগুলো আজ আবার ভিজিয়ে দিয়ে গেল দুটি প্রাণ, তার সাথে একাকার হয়ে গেল ভেতরের সমস্ত অনুভূতিগুলো। একে অপরের কানে ফিসফিসিয়ে বলে উঠল, শুধু তোমারই জন্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।